আজকের পর্বে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর পাঠ্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতাটির বিষয়বস্তু তোমাদের কাছে আলোচনা করব। দেখো, এই কবিতাটি কবি অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। এছাড়াও কবি পরবর্তীকালে কবিতা সমগ্রের যে প্রথম খণ্ড প্রকাশ করেছিলেন তার মধ্যে এই কবিতাটি সংকলিত হয়েছিল। এরপরে দেখো, কবিতাটার নাম হচ্ছে আবহমান। তাহলে আবহমান শব্দের অর্থ কী? না, যা চিরকালীন বা যা চিরকাল ধরে চলে আসছে। তাহলে কবি কবিতার মধ্যে এমন কিছু বিষয়বস্তু ব্যক্ত করেছেন যা চিরকাল ধরে আমাদের পরিবেশ প্রকৃতি প্রেক্ষাপটের মধ্যে চলে আসছে। এরকম জিনিস কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটের মধ্যে অনেক কিছু রয়েছে, তবে কবি কবিতার মধ্যে একটি বিষয়কে তুলে ধরেছেন। কবি এখানে মূলত বোঝাতে চেয়েছেন যে পল্লী প্রকৃতি কেন্দ্রিক মাতৃভূমি বা জন্মভূমিতে যারা জন্মগ্রহণ করেছিলেন, যাদের শৈশব বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন এই পরিবেশ প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, একটা বিশাল প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাদের জীবনে এই পরিবেশ প্রকৃতিকে মানে পল্লী প্রকৃতির বাসস্থানকে কেন্দ্র করে, তারা হয়তো কোনো কারণে, যে কোনো প্রয়োজনে বা যে কোনো কারণে তারা তাদের সেই শৈশবের বাসস্থানকে ত্যাগ করে অন্যত্র চলে গেছেন। সেই সমস্ত মানুষগুলো বা এই পল্লী প্রকৃতির সেই সমস্ত সন্তানদের মনের মধ্যে প্রতিনিয়ত ফল্গুধারার মতো একটা আকর্ষণ কাজ করে চলেছে। কার প্রতি? না, এই তাদের শৈশবের স্মৃতি বিজড়িত সেই পল্লী প্রকৃতির প্রতি। এটাই চিরকালের, এই আকর্ষণটাই যে চিরকালের বা চিরকাল ধরে যে আমাদের পরিবেশ প্রেক্ষাপটের মধ্যে চলে আসছে, এটাই কবি কবিতার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন। কবি এই আকর্ষণটাকে কিভাবে মানে কবিতায় বিভিন্ন স্তবকের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন যে কিভাবে এই মানুষগুলোর মনের মধ্যে একটা আকর্ষণের জায়গা তৈরি হয়েছিল, এরপর তারা বিচ্ছিন্ন হওয়ার পর কিভাবে সেই পরিবেশ প্রেক্ষাপটকে কেন্দ্র করে প্রতিনিয়ত স্বপ্ন দেখে চলেছে। আরও একটি স্তবকে তিনি তুলে ধরেছেন যে কিভাবে তাদের মনের মধ্যে এই আকর্ষণটা একটা যন্ত্রণা সৃষ্টি করছে, কিন্তু সেই যন্ত্রণাটা কখনোই কোনোভাবে নিরসন হচ্ছে না। তাই কিন্তু কবি কবিতার মধ্যে 4টি লাইন 4বার উচ্চারণ করেছেন, কিছুটা যেন একটা আদেশ, নির্দেশ বা উপদেশের মতোই। কি লাইন? যা গিয়ে উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তোমরা লক্ষ্য করলে দেখবে এই 4টি লাইন কবি কবিতার মধ্যে 4বার উচ্চারণ করেছেন, এবং এই 4টি লাইন যে ব্যক্ত করেছেন তার মাঝখানে রয়েছে 3টি স্তবক। তাহলে এই 4টি লাইনের মধ্য দিয়ে কবি মূলত একটা আমাদের বা মূলত সেই সমস্ত মানুষদের উদ্দেশ্য করেই বলছেন, সেই সমস্ত সন্তানদের উদ্দেশ্য করে বলছেন যারা পল্লী প্রকৃতিতে তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সময় অতিবাহিত করেছেন, তাদের জীবনের ছোট টুকরো টুকরো নানান স্মৃতি জড়িয়ে রয়েছে এই পল্লী প্রকৃতিকে কেন্দ্র করে। তাদেরকে যেন এই নির্দেশটা কবি কবিতায় দিচ্ছেন। দেখা গেছে যে আমাদের মানুষের জীবনে যখনই যে সমস্যাটা হয় সেই সমস্যাটা নিরসনের আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। কবিও মনে করেছেন যে এই সমস্ত মানুষগুলোর মনে, এই সমস্ত সন্তানদের মনের মধ্যে যে যন্ত্রণা বা কষ্ট আকর্ষণের কারণে পল্লী প্রকৃতিকে কেন্দ্র করে আকর্ষণের কারণে কাজ করছে, তার নিরসনের একমাত্র উপায় হচ্ছে তাদের আবার গিয়ে সেই বাসস্থান, শৈশবের স্মৃতি বিজড়িত বাসস্থানে গিয়ে দাঁড়ানো, সেখানে আবার শৈশবের স্মৃতির রোমন্থন করা। তাহলে আমরা মাঝখানের যে স্তবকগুলি পাবো, প্রথম যে স্তবক এই 4টে লাইন ছাড়া আর প্রথম যে স্তবক আমরা পাবো, সেখানে দেখব যে মানুষগুলো যারা একটা মানে ওই পল্লী প্রকৃতিতেই জন্মগ্রহণ করেছেন, তারা একটা সময় পর্যন্ত তো এখানে বড় হয়েছেন, থেকেছেন, তাদের এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিভাবে নিবিড় অনুরাগে একটি বাসস্থান গড়ে উঠেছে, তারা কিভাবে ভালোবাসা দিয়ে, কিভাবে যত্ন দিয়ে এই ক্ষেত্রটাকে তাদের মনের মধ্যে একটা বড় জগৎ করে তুলেছেন। এরপরে আরেকটি স্তবকে দেখব যে তারা যখন তাদের সেই শৈশবের স্মৃতি বিজড়িত বাসস্থান ত্যাগ করে যে কোনো কারণেই হোক, যে কোনো প্রয়োজনে হোক অন্যত্র চলে গেছেন, তাদের মনের মধ্যে প্রতিনিয়ত একটা যন্ত্রণা কাজ করছে, একটা দুরন্ত পিপাসা কাজ করছে, একগুঁয়ে দুরন্ত পিপাসা কাজ করছে। এবং সেই দুরন্ত পিপাসা বশত দেখা যাচ্ছে তারা আকাশের তারায় যেন স্বপ্নের জাল বুনছে, কখনো সেই পল্লী প্রকৃতির ঘাসের গন্ধ অনুভব করছে, নানানভাবে তারা দূরবর্তী স্থানের থেকেও যেন সেই পল্লী প্রকৃতিকে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করার চেষ্টা করছে।
এরপরে আরও একটি স্তবকে, শেষের স্তবকটায় আমরা দেখব মূলত কবি তুলে ধরেছেন যে কিভাবে এই মানুষগুলোর বা সেই সন্তানদের যারা পল্লী প্রকৃতি ছেড়ে বিভিন্ন কারণ বা বিভিন্ন প্রয়োজনে অন্যত্র চলে গেছেন বা পাড়ি দিয়েছেন, তাদের মনের মধ্যে এই আকর্ষণ কখনোই কোনোভাবে ম্লান হয় না। পল্লী প্রকৃতির প্রতি আকর্ষণ কখনোই কোনোভাবে হালকা হয় না, মৃদু হয় না, নিভে যায় না, কখনোই বাসি হয় না। এই আকর্ষণ যতক্ষণ না নিরসন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটা যন্ত্রণার সৃষ্টি করছিল সেই সমস্ত মানুষগুলোর মনের মধ্যে। কবি কিন্তু এটাই বোঝাতে চাইছে শেষ স্তবকের মধ্য দিয়ে। তবুও দেখা গেছে যে প্রকৃতির নিয়মে চলেছে, কিন্তু কবি এখানে যেন উপস্থাপন করছেন উভয় পক্ষের মধ্যেই যেন একটা যন্ত্রণা কাজ করছে। এটা আসলে সেই মানুষগুলোরই অনুভূতি যারা ছেড়ে গেছে তাদের জন্মভূমিকে। তারা মনে করছে জন্মভূমিও যেন প্রতিনিয়ত তাদেরকে আহ্বান জানাচ্ছে তাদের প্রাকৃতিক নানান ইঙ্গিতের মধ্য দিয়ে। এবং এইভাবে দেখা যাচ্ছে যে এই পল্লী প্রকৃতির যে সৌন্দর্যের মধ্যেও যেন কখনো কোনোভাবে ছেদ পড়েনি, ম্লান হয়নি। সে যেন তার সৌন্দর্যের সম্ভার একইভাবে সাজিয়ে নিয়ে বসে আছে, কখন তার সন্তানরা আবার তার বক্ষে ফিরে আসবে। এরকমই একটা বিষয় আমরা শেষ স্তবকের মধ্যে পাবো। তাহলে দেখো, এই যে চিত্রটা কবি কবিতার মধ্যে 3টে স্তবকের মধ্য দিয়ে তুলে ধরলেন, আর 4টি লাইনকে কবি কবিতায় যেন কিছুটা মন্ত্রের মতো উচ্চারণ করেছেন, একটা নির্দেশ জারি করছেন সেই সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে যারা পল্লী প্রকৃতি ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন। তাদের বাসস্থান, নিবিড় অনুরাগে গড়ে ওঠা বাসস্থান, যে যাকে ভালোবাসা দিয়ে, তার মমত্ব বোধ দিয়ে গড়ে তুলেছিলেন, স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছিলেন, তাকে ছেড়ে চলে গেছেন। তাহলে এই চিত্রের মধ্যে মূলত আমরা পেলাম সেই সমস্ত মানুষগুলোর মনের আকর্ষণ, তাদের বাসস্থান, তাদের জন্মভূমি, তাদের পল্লী প্রকৃতি কেন্দ্রিক জন্মভূমির প্রতি, যা কখনোই কোনোভাবে ম্লান হয় না। দেখা গেছে যে এই বিষয়টা, এই চিত্রটা, এটা সব সময়ের জন্যই কিন্তু মানুষের মনের মধ্যে কাজ করে, যারাই তাদের পল্লী প্রকৃতি কেন্দ্রিক বাসস্থান ছেড়ে অন্যত্র পাড়ি দেন। এটা যে কোনো একটা নির্দিষ্ট সময় কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। এই কারণেই কিন্তু কবি কবিতাটার নাম দিয়েছেন আবহমান, মানে যে বিষয়টা চিরকালের জন্য সত্য, চিরকালের জন্য আমাদের পরিবেশ প্রকৃতির মধ্যে বয়ে আসছে। তাহলে এভাবেই আমরা কবিতাটার বিষয়বস্তু আজকে দেখলাম, এবং এর পরবর্তী পর্বে আমি তোমাদের কাছে এই কবিতার ওপর থেকে কিছু প্রশ্ন উত্তর তুলে ধরব। আজকে তোমরা এই বিষয়বস্তুটা খুব সুন্দর করে বুঝে নাও। তোমাদের কারোর কোথাও যদি কোনো লাইনের সমস্যা থাকে তোমরা অতি অবশ্যই আমাকে মেসেজ করতে পারো।